হাই স্টুডেন্টস, আজকের আমরা ক্লাস 11-এর একটি চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটির নাম হলো স্ট্রাকচার অফ অ্যাটম অর অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা আমাদের অনেক পুরাতন। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অ্যাটম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। এই চ্যাপ্টারে আমরা অ্যাটম সম্পর্কে বিস্তারিত জানব। তো এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়গুলি আমরা একবার দেখে নিই। এই চ্যাপ্টারে আমরা কী কী পড়ব? ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেল, যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো আছে তাদের ডিসকভারি পড়ব। থমসন, রাদারফোর্ড অ্যান্ড বোর অ্যাটমিক মডেল পড়ব। নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের নেচার পড়ব এবং পড়ব প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পড়ব। আর কি পড়ব? ফটো ইলেকট্রিক এফেক্ট পড়ব অ্যান্ড অ্যাটমিক স্পেকট্রা পড়ব। নেক্সট আসছি আমরা ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন অ্যান্ড হাইজেনবার্গ আনসার্টেনলি প্রিন্সিপাল পড়ব। ডিফাইন অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটালগুলোকে আমরা ডিফাইন করব অ্যান্ড ইন টার্মস অফ কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারের রেসপেক্টে আমরা অ্যাটমিক অরবিটালগুলোকে ডিফাইন করব। আর কি পড়ব? পড়ব আউটবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স মাল্টিপ্লিসিটি ল অ্যান্ড লাস্ট রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেগুলো আমরা লিখতে শিখব। সো দ্য কনসেপ্ট of atom was first proposed by the Greek philosophers around 400 BC. Greek philosophers যেমন ডেমোক্রিটাস, লুইসিপাস, এরা কি বলেছিলেন যে অ্যাটম দ্যাট আর দ্য ফান্ডামেন্টাল building block of matter. So এই যে অ্যাটম কথাটা এটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। গ্রিক ওয়ার্ড অ্যাটোমিও, which means that is uncut, or আমরা বলতে পারি that is indivisible. The first atomic theory was proposed by Sir John Dalton in 1808. So 19th century প্রথমের দিকে জন ডাল্টন ফার্স্ট অ্যাটমিক থিওরি প্রপোজ করেন। তিনি কি বলেছিলেন যে ম্যাটার কম্পোজড বাই অ্যাটম হুইচ আর নন ডিভাইজেবল। এর অর্থ যে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অ্যাটম, একে আমরা আর সৃষ্টি করতে পারি না আর ধ্বংসও করতে পারি না। এটাই ছিল জন ডাল্টনের অ্যাটমিক থিওরি। সো স্যার জন ডাল্টনের মত অনুযায়ী পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অ্যাটম। কিন্তু 19th সেঞ্চুরির মাঝামাঝি এবং 20th সেঞ্চুরির প্রথমের দিকে সায়েন্টিস্টরা এমন কিছু এক্সপেরিমেন্ট করেন, সেই এক্সপেরিমেন্টের দ্বারা এটা প্রমাণ হয়েছে যে অ্যাটমটাকে কিন্তু ফার্দার ডিভাইড করা যায়। অ্যাটমটা কিছু সাব অ্যাটমিক পার্টিকেল দ্বারা গঠিত। এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলো কী কী? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো আমরা এখন এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলোর ডিসকভারি নিয়ে একটু আলোচনা করব। সো ফার্স্ট ডিসকভার অফ ক্যাথোড রে। ক্যাথোড রে ডিসকভার এটা শুরু হয়েছিল 1850-এ। ফ্যারাডে এই ক্যাথোড রে আবিষ্কারের কাজটা শুরু করেছিলেন। ক্যাথোড রে আবিষ্কারের এক্সপেরিমেন্টাল সেট আপটা আমরা একটু দেখে নিই। এই যে একটা দেখতে পাচ্ছ হার্ড গ্লাসের টিউব, এটাকে বলা হয় দ্যাট ইজ নোন অ্যাজ
ডিসচার্জ টিউব, এবং এটাকে ক্রুক্স টিউবও বলে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্রুক্স টিউব। এই ক্রুক্স টিউবের দুই এন্ডে দুটো ইলেকট্রোড রাখা হয়েছে এবং সেই ইলেকট্রোড দুটিকে একটা হাই ভোল্টেজ ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। এই টিউবের ওপরের দিকে দেখতে পাচ্ছ একটা কি আছে, ভ্যাকুয়াম পাম্প আছে। এই ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে এই টিউবের মধ্যবর্তী যে গ্যাসটা আছে বা যে এয়ারটা আছে সেই এয়ারের প্রেশারটাকে কন্ট্রোল করা যায়। সো ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে এই টিউবের ভিতরে যে গ্যাসটা আছে তার প্রেশারটাকে লো করা হয়েছে। যখনই এই ক্যাথোড এবং অ্যানোডকে একটা হাই ভোল্টেজ ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্রায় 10,000 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, তখন দেখা গেছে যে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কি করে বোঝা গেছে যে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে? যদি আমরা এখানে একটা অ্যামমিটার প্লেস করি, তাহলে সেই অ্যামমিটারের যে কাঁটাটা আছে তার ডিফ্লেকশন দেখে বোঝা যায় যে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কিন্তু দেখো, ক্যাথোড এবং অ্যানোডটা কিন্তু ওপেন আছে। তাহলে ওপেন সার্কিটে কিভাবে ইলেকট্রন ফ্লো করছে? সেখান থেকে সায়েন্টিস্টরা এটা কনক্লুড করেন যে নিশ্চয়ই এমন কিছু জিনিস আছে যেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিংবা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে। এই কারণে তারা কি করলেন, এই যে অ্যানোডটা, সেই অ্যানোডটাকে একটা ছিদ্র করে দিলেন, দিয়ে এর পিছনে একটা ফ্লুরোসেন্স মেটেরিয়াল রেখে দিলেন, such as zinc sulfide. Zinc sulfide, that is an fluorescence material. এবং যখনই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, দেখা গেছে এই জিঙ্ক সালফাইডের যে পর্দাটা, সেই পর্দাটা গ্লো করছে। তার মানে এমন কিছু জিনিস আছে যেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে এবং এই জিঙ্ক সালফাইড যে পর্দাটা আছে সেখানে গিয়ে স্ট্রাইক করছে, ফলে জিঙ্ক সালফাইডের পর্দাটা কিন্তু গ্লো করছে। যেটা এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, সে তার সামনে যদি আমরা একটা কোনো পার্টিকেল রেখে দিই, সেই পার্টিকেলের শ্যাডোটা কিন্তু আমরা এই পর্দায় পাবো। এটা থেকে প্রমাণিত হয় যে এই যেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে সেটা স্ট্রেট লাইনে চলে। সায়েন্টিস্টরা এটার নাম দিলেন ক্যাথোড রে, যেটা পরবর্তীতে এর নাম হয় ইলেকট্রন। তাহলে আমরা কি শিখলাম? যে ক্যাথোড রেটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর চলছে। এখন যদি আমরা এই ক্যাথোড রের মাঝে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড কিংবা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি, সো একটা আমরা ইলেকট্রিক ফিল্ড ইউজ করছি এখানে, যার পজিটিভ এন্ড এটা এবং নেগেটিভ এন্ড এটা, এবং দেখা গেছে এই ক্যাথোড রেটা যেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে সেটা আস্তে আস্তে এই পজিটিভ এন্ডের দিকে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে সেখান থেকে সায়েন্টিস্টরা এটা কনক্লুড করেন এই যে রেটা, দ্যাট ইজ একটা নেগেটিভ। সেই কারণে ক্যাথোড রের আরেক নাম হলো নেগাট্রন। এই ক্যাথোড রের মাঝে যদি আমরা একটা অ্যালাউ হুইল রাখি, তাহলে দেখা যাবে যে এই ক্যাথোড রে এই অ্যালাউ হুইলটাকে ঘুরিয়ে দিচ্ছে। তার মানে কি? তার মানে সেখান থেকে এটা কনক্লুড করা হয় যে এই ক্যাথোড রেডের পার্টিকেল নেচার আছে, পার্টিকেলগুলো গিয়ে এই অ্যালাউ হুইলকে স্ট্রাইক করছে, যার ফলে অ্যালাউ হুইলটা ঘুরছে। সো এই হলো এক্সপেরিমেন্টাল সেটআপ, এবং এই এক্সপেরিমেন্টের সাহায্যে ক্যাথোড রে আবিষ্কার হয়েছে। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা অনেকেরই মনে হতে পারে যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই রেটা ক্যাথোড থেকে উৎপন্ন হচ্ছে। বাট নো, ক্যাথোড থেকে কিন্তু এই রেটা উৎপন্ন হয় না। কি হয়? এখানে আমরা কি নিয়েছিলাম? একটা গ্যাস নিয়েছিলাম।
সাপোজ গ্যাসটা হিলিয়াম, যখনই আমরা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখনই এই হিলিয়ামটা আয়োনাইজ হয়ে যাচ্ছে, সঙ্গে কি করছে, সঙ্গে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এই যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, এই ইলেকট্রনটা তখন এই নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে, যেহেতু অ্যানোডটা পজিটিভ এন্ড। সো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রেটা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি এই গ্যাসটা আয়নিত হচ্ছে বলেই হয়। এখন দেখো এই যে ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড, যেহেতু এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে এবং এটা অ্যানোড ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে। এই ক্যাথোড এবং অ্যানোডের মেটেরিয়াল যদি আমরা চেঞ্জ করে দিই তখন দেখা যাবে যে এই ক্যাথোড রেটা যেমন আগে যাচ্ছিল এক্ষেত্রেও ঠিক একইভাবে প্রবাহিত হচ্ছে। তার মানে হলো এটাই যে এই ক্যাথোড রেটা এই ইলেকট্রোডের মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে না। যে কোনো মেটেরিয়াল নিই না কেন আমরা ক্যাথোড রে পাবো। ঠিক একইভাবে এই গ্লাস টিউবের মধ্যে আমরা যে কোনো গ্যাস নিই না কেন সেই গ্যাস নিলে ক্যাথোড রে কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের দিকেই প্রবাহিত হবে। হিলিয়ামের বদলে আমরা অন্য যে কোনো গ্যাস নিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু সেই গ্যাসটা আয়নিত হবে এবং ইলেকট্রন প্রডিউস করবে। সেই ইলেকট্রনগুলো আস্তে আস্তে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে বলে মনে হবে। এই যে ক্যাথোড রে, এটারই নাম হলো ইলেকট্রন। এখন ক্যাথোড রের যে প্রপার্টিগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিই। দ্য ক্যাথোড রে স্টার্ট ফ্রম ক্যাথোড অ্যান্ড মুভ টুয়ার্ডস অ্যানোড। ক্যাথোডের দিক থেকে উৎপন্ন হচ্ছে এবং অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। দিস রেজ আর নট ভিজিবল, এটা ভিজিবল নয়, ইনভিজিবল রে একটা। ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড দিস রেজ ট্রাভেল ইন স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, কখন, যখন ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করিনি। যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন কি দেখা যাবে, ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড দ্য বিহেভিয়ার অফ ক্যাথোড রেজ ইজ সিমিলার টু দ্যাট এক্সপেক্টেড ফ্রম নেগেটিভলি চার্জ পার্টিকেলস। মানে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেলের উপর যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করি তার ক্ষেত্রে যেমন বিহেভিয়ার দেখব এক্ষেত্রেও ঠিক কিন্তু তেমন বিহেভিয়ারই দেখা গেছে। সাজেস্ট দ্যাট ক্যাথোড রেজ কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেলস কল্ড ইলেকট্রন। তার মানে ক্যাথোড রেটা হলো নেগেটিভলি চার্জ পার্টিকেল এবং এরই নাম দেওয়া হয়েছে ইলেকট্রন। নাম্বার 5, দ্য ক্যারেক্টারিস্টিক অফ ক্যাথোড রেজ ডু নট ডিপেন্ড আপন দ্য মেটেরিয়াল অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড নেচার অফ দ্য গ্যাস। তার মানে আমরা যে কোনো মেটেরিয়াল ইউজ করতে পারি, যে কোনো গ্যাস ব্যবহার করতে পারি, সেটা কিন্তু ক্যাথোড রেকে কোনোভাবে এফেক্টেড করবে না। সো উই কনক্লুডেড দ্যাট যে ইলেকট্রনস আর দ্য বেসিক কনস্টিটিউয়েন্টস অফ অ্যাটম। স্যার জে থমসনের এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি ইলেকট্রনের চার্জ এবং মাসের রেশিও ডিটারমাইন করেছিলেন। সো জে থমসন এক্সপেরিমেন্ট, রেশিও অফ চার্জ টু মাস, ইলেকট্রনের চার্জ এবং তার মাস, এটা ক্যালকুলেট করে তিনি বলেছিলেন এর ভ্যালুটা হবে 1.75882 ইন্টু 10⁻11 কুলম কেজি ইনভার্স। তাহলে ইলেকট্রনের চার্জ বাই মাসের রেশিওটা কত? দ্যাট ইজ 1.75882 ইন্টু 10⁻11 কুলম কেজি ইনভার্স। তিনি যে এক্সপেরিমেন্টাল সেট আপটা করেছিলেন সেটা ডিসচার্জ টিউব নিয়ে। দেখো এটা একটা ডিসচার্জ টিউব, তার সঙ্গে তিনি এক্সটেন্ড করেছিলেন, এই পার্টটাকে এক্সটেন্ড করে দিয়েছেন। এখানে তিনি কি রেখেছেন, একটা জিঙ্ক সালফাইড পর্দা রেখেছেন, দ্যাট ইজ ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল, দ্যাট ইজ ক্যাথোড, দ্যাট ইজ অ্যানোড। এবং এই অ্যানোডটা দেখো পারফোরেটেড, মানে এটা ছিদ্রযুক্ত একটা অ্যানোড ব্যবহার করেছেন। সেই ক্যাথোড এবং অ্যানোডকে হাই ভোল্টেজ ব্যাটারির সঙ্গে যুক্ত করেছেন, অ্যারাউন্ড 10,000 ভোল্ট। তাহলে যখনই হাই ভোল্টেজ ইউজ করা হবে তখন কি হবে, এই ক্যাথোড রেটা ক্যাথোডের দিক থেকে অ্যানোডের দিকে যাবে এবং যেহেতু এটা স্ট্রেট লাইনে চলে তাই এই রেটা এই ছিদ্রের মাঝখান দিয়ে বেরিয়ে সোজা গিয়ে এই জিঙ্ক সালফাইড পর্দায় স্ট্রাইক করবে এবং এটা কি হবে, গ্লো করবে।
এবার তিনি কি করছেন, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছেন। এই ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ এন্ড এটা, নেগেটিভ এন্ড এটা, এবং যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করেছেন সেই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা ই, সেই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড হলো ই, এবং দ্যাট ইজ নোন ভ্যালু, এই ভ্যালুটা তিনি জানেন। তাহলে যখনই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছেন তখন কি হচ্ছে, এই যে ক্যাথোড রে বা ইলেকট্রনের যে স্রোতটা, সেই স্রোতটা আস্তে আস্তে ডিফ্লেক্টেড হয়ে যাবে টুয়ার্ডস পজিটিভ এন্ডের দিকে। সো পজিটিভ এন্ডের দিকে আস্তে আস্তে এটা ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। সো এখান থেকে ডিফ্লেক্টেড হওয়া শুরু হচ্ছে, এবং এখন এই জিঙ্ক সালফাইডের পর্দার এই জায়গাটায় গিয়ে এই ক্যাথোড রেটা স্ট্রাইক করছে এবং এই জায়গায় গ্লো দেখাচ্ছে। তাহলে দেখো এই যে ফোর্সটা কাজ করছে, যার ম্যাগনিটিউডটা এই ফোর্সটা কোন দিকে কাজ করছে, উপরের দিকে কাজ করছে ফোর্সটা, যেহেতু ইলেকট্রনের স্রোতটা উপরের দিকে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এই ফোর্সের ভ্যালুটা কত হবে, দ্যাট ইজ চার্জ ইন্টু ম্যাগনিটিউড ই, দ্যাট ইজ দ্য উপরের দিকে যে ফোর্স কাজ করছে। এবার তিনি কি করলেন, এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলেন। সেই ম্যাগনেটিক ফিল্ডের এটা হচ্ছে এন এন্ড অ্যান্ড এটা হচ্ছে এস এন্ড। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে, এই দিকে। যে ম্যাগনেটিক ফিল্ডটা তিনি ইউজ করেছেন তার ম্যাগনিটিউডটা হচ্ছে বি, দ্যাট ইজ অলসো নোন ভ্যালু। যখনই এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটাকে ক্যাথোড রেটা পাস হচ্ছে, তখন কি হবে, এই ক্যাথোড রেটা তখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তার মানে কি, এই রেটা তখন একটা নিচের দিকে ফোর্স কাজ করছে, এবং তার ভ্যালুটা কত, যদি এই যে রেটা যাচ্ছে তার ভেলোসিটি ভি হয়, তাহলে এই নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে তার ভ্যালু হবে ই ইন্টু ভেলোসিটি ইন্টু এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড বি। তাহলে উপরের দিকে যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ ই, এবং নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ ই ভি বি। তাহলে যখনই নিচের দিকে ফোর্স কাজ করছে তখন এই রেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকছে। এবং তিনি এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড বি এর ভ্যালু এমন রেখেছেন যাতে আস্তে আস্তে এই নিচের দিকে নামতে নামতে এই ক্যাথোডটা আবার স্ট্রেট লাইন বরাবর চলতে শুরু করবে। তার মানে আবার ঠিক এই জায়গাটায় স্ট্রাইক করবে এবং গ্লো করবে। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম। দেখো এটা কখন হবে, যখন এই উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স যেটা কাজ করছে সেটা ইকুয়াল হয়ে যাবে। সো আমরা পেলাম ই ইন্টু ই দ্যাট ইজ ইকুয়ালস টু ই ইন্টু ভি ইন্টু বি। এটা যখন ইকুয়াল হবে তখন আবার কিন্তু ক্যাথোড রেটা স্ট্রেট লাইন বরাবর চলতে শুরু করবে। তাহলে এখান থেকে আমরা কার ভ্যালুটা বার করে নিচ্ছি, ভির ভ্যালুটা। তাহলে ই ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু ই বাই বি। দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা অ্যাপ্লাই করেছি, এই প্লেটের ডিস্টেন্সটা যদি এক্স হয়, দ্যাট ইজ নোন ভ্যালু, মানে এই ভ্যালুটাও আমরা জানেন তিনি, এক্স এর মানটা এতটা হবে। তাহলে এটাকে আমরা যদি আলাদাভাবে দেখি, এই প্লেটের ডিস্টেন্স যেটা দ্যাট ইজ এক্স, এবং ইলেকট্রনটা মানে ক্যাথোড রেটা এই পয়েন্ট থেকে দেখো প্রথমে স্ট্রেট লাইনে যাচ্ছিল, যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি আস্তে আস্তে এ ডিফ্লেক্টেড হওয়া শুরু হয়েছে, এবং এই এন্ডে এসে মানে প্লেটের এন্ডে এসে এ কতটা ডিফ্লেক্টেড হয়ে গেছে, এতটা পরিমাণ। এটাকে আমরা ধরে নিলাম ওয়াই। সো দেখো যখন এই পয়েন্টে ছিল এর এই রেটার ওয়াই কম্পোনেন্টটা কত, এই রেটার ওয়াই কম্পোনেন্ট কিন্তু 0। এই প্লেটের ডিস্টেন্সটা কভার করতে আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রনের টাইম লেগেছে টি। ইলেকট্রনের ভেলোসিটিটা কত, দ্যাট ইজ ভি। সো এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু ভি ইন্টু টি। আবার দেখো যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে তখন কি হয়েছে, এর একটা
ওয়াই কম্পোনেন্ট পেয়েছি, মানে রেট আস্তে আস্তে ওপরের দিকে ডিফ্লেক্টেড হচ্ছে, তার মানে ওপরের দিকে তার একটা অ্যাসিলারেশন কাজ করছে। সেই অ্যাসিলারেশনের ভ্যালু যদি এ হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি তার 0, তাহলে সেখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। এখন দেখো এই এর ভ্যালু কত হবে, যেহেতু অ্যাসিলারেশনটা উপরের দিকে এবং উপরের দিকে যে ফোর্সটা কাজ করছিল তার মানটা কত, ই ইন্টু ই, ইলেকট্রনের ভেলোসিটিটা কত, ভি। তাহলে ফোর্স বাই মাস, এমটা কি, এই ইলেকট্রনের মাস, তাহলে ফোর্স বাই মাস দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাসিলারেশন। সো এর ভ্যালুটা কত পেলাম, হাফ ইন্টু ই বাই এম ইন্টু টি স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে ওয়াই এর মান। সো এই ইকুয়েশন থেকে আমরা ই বাই এম এর মানটা বার করছি। সো এই ইকুয়েশন অনুযায়ী ই বাই এম এর ভ্যালুটা কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2y বাই ই ইন্টু টি স্কোয়ার। আবার দেখো এই ইকুয়েশন থেকে আমরা টির ভ্যালুটা বার করে নিতে পারি, টি কত হবে, এক্স বাই ভি। সো এই টির জায়গায় আমরা এক্স বাই ভি পুট করছি। সো 2y বাই ই ইন্টু এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 2y ভি স্কোয়ার বাই ই ইন্টু এক্স স্কোয়ার। আবার দেখো ভির একটা মান প্রথমেই পেয়ে গেছি আমরা, তাহলে এই ইকুয়েশন থেকে ভির মানটা ওখানে পুট করে দিই। সো 2y ভির মানটা পুট করলে কী হবে, ই স্কোয়ার বাই ই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, একটা ই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট কী পেলাম, 2y ই বাই এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে ই বাই এম এর যে ভ্যালুটা সেটা কত পেলাম, সেটা পেলাম 2y ই বাই এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এখানে দেখো ওয়াই এর ভ্যালুটা আমাদের নোন, কারণ ওয়াইটা কতটা ডিফ্লেক্টেড হয়েছে তার ভ্যালুটা। এক্স এর ভ্যালুটা নোন, কারণ এক্সটা হচ্ছে এই প্লেটের ডিস্টেন্স ছিল। ইটা কি, যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করা হয়েছে তার ম্যাগনিটিউড, এটাও নোন। বিটা কি, যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করা হয়েছে তার ম্যাগনিটিউড, দ্যাট ইজ অলসো নোন। তার মানে এখানে সবগুলোই রাশি হচ্ছে নোন। এখান থেকে থমসন ক্যালকুলেট করেন ই বাই এম এর মান, সেই ই বাই এম এর মানটা কত হয়, 1.75882 ইন্টু 10⁻11 কুলম কেজি ইনভার্স। নাও উই উইল স্টাডি মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। রবার্ট অ্যান্ড্রিউস মিলিকান এবং তার সঙ্গে হার্ভে ফ্লেচার, এই দুজন মিলে এই অয়েল ড্রপ এক্সপেরিমেন্টটি করেছিলেন এবং এই এক্সপেরিমেন্টের রেজাল্টে তারা ইলেকট্রনের চার্জ ডিটারমাইন করেছিলেন। রেজাল্ট কি পেয়েছিলেন, সো চার্জ অফ ইলেকট্রন, এবং সেটা তারা নির্ণয় করেছিলেন -1.59 ইন্টু 10⁻⁻19 কুলম। মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে ইলেকট্রনের চার্জ যেটা ফাইন্ড করেছিলেন সেটা এখনকার ইলেকট্রনের চার্জের সঙ্গে প্রায় ইকুয়াল। সো মডার্ন ইলেকট্রনিক চার্জ ই ইকুয়ালস টু -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। আমরা একটু এক্সপেরিমেন্টাল সেট আপটা একবার দেখেন। একটা সিলিন্ড্রিক্যাল গ্লাস টিউব, দ্যাট ইজ মেড ইন গ্লাস। এখানে তিনি দুটো পাত ইউজ করেন, এই একটা পাত এবং এই একটা পাত। এই উপরের পাতটা হচ্ছে ছিদ্রযুক্ত। এখানে একটা স্প্রে রেখেছেন
এবং সেই স্প্রের সাহায্যে এখানকার যে অয়েলটা সেই অয়েলটা এর ভিতরে স্প্রে করেছেন। তাহলে স্প্রে করলে অয়েলের ড্রপগুলো এখানে এসে জমা হবে। যেহেতু এটা ছিদ্রযুক্ত, সেই ছিদ্রের মাধ্যমে একটা অয়েল ড্রপ আমরা ধরে নিলাম নিচের দিকে নেমে এসছে। এই টেলিস্কোপের সাহায্যে এই অয়েলটাকে তারা অবজার্ভ করেছিল এবং এখানে একটা এক্স রে রেডিয়েশন আছে যার মাধ্যমে এক্স রে রেডিয়েট করছে। এই এক্স রে রেডিয়েশনের কাজ কি? এই অয়েলটাকে আয়োনাইজ করা। এখন এই যে অয়েল ড্রপটা আছে, এই অয়েল ড্রপের উপরে কি কি ফোর্স কাজ করছে আমরা একটু দেখে নিই। সো এটা যদি অয়েল ড্রপটা হয়, এই অয়েল ড্রপটা নিচের দিকে একটা ফোর্স কাজ করছে অয়েল ড্রপের উপরে, দ্যাট ইজ এফজি। আমরা এটাকে বলছি এফজি ফোর্স। এবং এই অয়েল ড্রপের উপরের দিকেও একটা ফোর্স কাজ করছে, দ্যাট ইজ এফবি, হোয়ার এফজি ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা নিচের দিকে কাজ করছে, অ্যান্ড এফবি ইজ দ্য বায়োন্ট ফোর্স, মানে প্লবতা, যেটা উপরের দিকে কাজ করছে। এই যে অয়েল ড্রপটা আছে, এই অয়েল ড্রপের উপর আরও একটা ফোর্স কাজ করছে উপরের দিকে, দ্যাট ইজ নোন অ্যাজ Fv1, where Fv1 is the viscous force, মানে সান্দ্র বল। তাহলে যখন এই অবস্থায় কি কি ফোর্স এই অয়েল ড্রপের উপর কাজ করছে, দ্যাট ইজ এফজি, এফবি অ্যান্ড Fv1। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা একটা ইকুয়েশন সেট আপ করতে পারি, দ্যাট ইজ ইকুয়ালস টু এফজি ইকুয়ালস টু এফবি প্লাস Fv1। এবার তারা কি করলেন, এই যে দুটো প্লেট আছে, এই দুটো প্লেটের সঙ্গে একটা হাই ভোল্টেজ ব্যাটারি যুক্ত করবেন। আফটার অ্যাপ্লাইং দিস হাই ভোল্টেজ, এখন এই অয়েল ড্রপকে পর্যবেক্ষণ করলে এর ওপর কি কি ফোর্স কাজ করছে আমরা এবার একটু দেখে নিই। সো এই যদি অয়েল ড্রপ হয়, নিচের দিকে কাজ করছে গ্র্যাভিটেশনাল ফোর্স, উপরের দিকে কাজ করছিল বায়োন্ট ফোর্স। যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে তখন কিন্তু ভিসকাস ফোর্সটা নিচের দিকে কাজ করবে। বিফোর অ্যাপ্লাইং ভোল্টেজ, ভিসকাস ফোর্স যেটা উপরের দিকে অ্যাপ্লাই কাজ করছিল সেটা এখন কিন্তু নিচের দিকে কাজ করবে। সো দ্যাট ইজ Fv2। তাহলে এই যে অয়েল ড্রপটা আছে এর ওপর ভিসকাস ফোর্সটা এখন নিচের দিকে কাজ করছে। যেহেতু আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তার মানে এই অয়েল ড্রপের ওপর আরও একটা ফোর্স কাজ করবে, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা উপরের দিকে কাজ করবে, Fe ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এখান থেকে আমরা যে ইকুয়েশনটা লিখতে পারি সেটা কি লিখতে পারি, দ্যাট ইজ Fb প্লাস Fe ইজ ইকুয়ালস টু Fg প্লাস Fv2। সো Fgটা কি ছিল? Fgটা ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, Fbটা ছিল বায়োন্ট ফোর্স, Fv ছিল ভিসকাস ফোর্স, and Fe, that is electrostatic force. এই এক্সপেরিমেন্টের সাহায্যে তারা এই যে অয়েল ড্রপটা আছে এই অয়েল ড্রপের চার্জ ক্যালকুলেট করে বের করেছিলেন এবং এই অয়েল ড্রপের চার্জ কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু Ne, মানে ইলেকট্রনের চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল। তাহলে এন এর ভ্যালু এখানে 1, 2, 3 হতে পারে। তাহলে অয়েল ড্রপের চার্জ কত হতে পারে? 1e, 2e, 3e, এটসেট্রা। সো দ্যাট ইজ দ্য মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এবং এই এক্সপেরিমেন্টের সাহায্যে তারা ইলেকট্রনের চার্জ -1.59 × 10⁻⁻19 কুলম এটা ক্যালকুলেট করেছিলেন, যেটা মডার্ন যে ইলেকট্রনিক চার্জ তার সঙ্গে ইকুয়াল। তো জে থমসন এক্সপেরিমেন্টের সাহায্যে ইলেকট্রনের চার্জ বাই মাস এই রেশিওটা কত বের করেছিলেন তিনি? 1.75882 × 10⁻11 কুলম কেজি ইনভার্স। অলসো মিলিকান এক্সপেরিমেন্টের সাহায্যে ইলেকট্রনের
চার্জটা ক্যালকুলেট করা হয়েছিল, দ্যাট ইজ -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। সেখান থেকে আমরা ইলেকট্রনের ভরটা কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো মাস অফ ইলেকট্রন is equals to ME is equals to E by M, চার্জ বাই চার্জ মাস রেশিও। তাহলে ইর ভ্যালুটা কত, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম অ্যান্ড 1.75882 ইন্টু 10⁻11 কুলম কেজি ইনভার্স। সো কুলম ক্যান্সেল, এখান থেকে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে এটার মান হয় 9.01 ইন্টু 10⁻31 কেজি। So mass of electron that is equals to 9.01 into 10⁻31 kg. এখন আমরা দেখি কিভাবে প্রোটন আবিষ্কার হয়েছে। So in 1886 scientist Goldstein এই প্রোটন কণা আবিষ্কার করেছিলেন। সো একই এক্সপেরিমেন্টাল সেটআপ যেটা আমরা ক্যাথোডের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, এক্ষেত্রেও একই এক্সপেরিমেন্টাল সেটআপ ব্যবহার করা হয়েছে। এখানে একটা হাই ভোল্টেজ ব্যাটারির সঙ্গে ক্যাথোড এবং অ্যানোডকে যুক্ত করা হয়েছে। কোথায়? ডিসচার্জ টিউবে। এবং ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে এখানকার যে এয়ারটা আছে সেই এয়ারের প্রেশারটাকে লো করা হয়েছে। শুধু একটাই মডিফিকেশন এখানে করা হয়েছে, এই যে ক্যাথোডটা নেওয়া হয়েছে দ্যাট ইজ পারফোরেটেড মানে ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করেছে। তাহলে যখন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে অ্যারাউন্ড 10,000 ভোল্ট, তখন দেখা গেছে যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা রশ্মি বা কিছু একটা ধাবিত হচ্ছে এবং যেটা গিয়ে এই জিঙ্ক সালফাইড পর্দাকে আঘাত করছে এবং গ্লো করছে। এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এই যে রেটা সেই রেটা এই নেগেটিভ এন্ডের দিকে ডিফ্লেক্টেড হচ্ছে। সেটা থেকে প্রমাণিত হয় এটা হলো একটা পজিটিভ পার্টিকেল বা পজিটিভ রে। ক্যাথোড রের মতোই এই রের পার্টিকেল প্রপার্টি আছে, ইভেন এটা স্ট্রেট লাইনে চলে। দেখো এই যে রেগুলো এই ছোট ছোট যে ছিদ্র আছে সেই ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে এই জিঙ্ক সালফাইড পর্দাকে আঘাত করছে, সেই জন্য এই রেটাকে ক্যানাল রেও বলা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যানাল রেস। যেহেতু ক্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই ইট ইজ ক্যানাল রেস। আবার যেহেতু মনে হচ্ছে যেন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, সেই জন্য এর নাম হচ্ছে অ্যানোড রেস এবং পরবর্তীতেই এর নাম হয় প্রোটন। তাহলে প্রোটনের প্রপার্টিসগুলো আমরা একটু দেখে নিই। দে ট্রাভেল ইন স্ট্রেট লাইন বরাবর যায়। দে কনসিস্ট অফ মেটেরিয়াল পার্টিকেল প্রপার্টি আছে, যেটা ক্যাথোডের ক্ষেত্রে দেখা গেছিল যে তার পার্টিকেল প্রপার্টি আছে, অ্যানোডেরও কিন্তু পার্টিকেল প্রপার্টি আছে। দে ডিফ্লেক্টেড ইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন অপোজিট টু দ্যাট অফ ক্যাথোড রেকে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছিলাম তখন রের ডিফ্লেকশন যেদিকে হয়েছিল, অ্যানোড রের ক্ষেত্রে কিন্তু ডিফ্লেকশনটা অপোজিট ডাইরেকশনে হয়। অ্যানোড রেস ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য গ্যাস ইউজড অ্যান্ড দ্য ইলেকট্রোড মেটেরিয়াল। এটাই কিন্তু ডিফারেন্স ফ্রম ক্যাথোড রেস কিন্তু গ্যাসের প্রপার্টি নেচারের ওপরে এবং ইলেকট্রোড মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করেনি, বাট অ্যানোড রেস ডিপেন্ডস অন নেচার অফ দ্য গ্যাস ইউজড অ্যান্ড ইলেকট্রোড মেটেরিয়াল। এই প্রোটনের যে চার্জটা সেই চার্জটা হয় ইলেকট্রনের চার্জের সঙ্গে ইকুয়াল বাট ইন অপোজিট সাইন। সো দ্যাট ইজ পজিটিভ সাইন 1.602 into 10⁻⁻19 coulomb and mass of proton that is equals to 1.6726 into 10⁻⁻27 kg. সো ডিসকভারি অফ নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট ক্যাডউইক বা স্যাডউইকও আমরা বলতে পারি।
this CHADWICK, Chadwick, in 1932. এখন দেখো ইলেকট্রন এবং প্রোটন যে সাব অ্যাটমিক পার্টিকেল, এটা ডিসকভার অনেক আগেই হয়ে গেছিল। তার অনেক পরে কিন্তু নিউট্রন কণা আবিষ্কার হয়। এটার কারণ কি? কারণ অ্যাটম যে হয়, অ্যাটম ইজ এ নিউট্রাল। আমরা দেখেছি যে ইলেকট্রন যেটা, সেই ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ, প্রোটন যেটা দ্যাট ইজ পজিটিভ। সো পজিটিভ চার্জ নিউট্রালাইজড নেগেটিভ চার্জ, ফলে কি হয়, অ্যাটমটা নিউট্রাল হয়ে যায়। যেহেতু এই যে নিউট্রনটা আছে, এই নিউট্রনের চার্জ দ্যাট ইজ নিউট্রাল, সেই কারণে যেহেতু নিউট্রনটা হচ্ছে নিউট্রাল, অ্যাটমের মধ্যে যে নিউট্রন কণা থাকতে পারে এই ধারণাটা অনেক পরে আসে। যদিও এ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট তখন থেকে চলছিল। কেন চলছিল? কারণ দেখো, যদি আমরা একটা হাইড্রোজেন অ্যাটম নিই, হাইড্রোজেনের প্রোটন কটা থাকে? একটা। যেহেতু প্রোটনের মাসের থেকে ইলেকট্রনের মাসটা কিন্তু অনেক নেগলিজেবল, সেই জন্য একটা অ্যাটমের মাস বলতে আমরা অ্যাকচুয়ালি প্রোটনের মাসটাকেই বুঝি। এবং হিলিয়াম যে পার্টিকেল, হিলিয়ামের প্রোটন সংখ্যা কটা? দুটো। সো আমরা যদি দুটো হাইড্রোজেনকে দিয়ে একটা হিলিয়ামকে ব্যালেন্স করতে যাই তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ হিলিয়ামের প্রোটন দুটো আছে, তার মানে হিলিয়ামের মাস যা হওয়া উচিত, দুটো হাইড্রোজেনের মাস সেম হওয়া উচিত। বাট এই যে দুটো হাইড্রোজেনের মাস হিলিয়ামের মাসের সঙ্গে দ্যাট ইজ নট ইকুয়াল। আমরা যদি চারটে হাইড্রোজেন অ্যাটম নিয়ে এর যে টোটাল মাসটা হবে সেটা কিন্তু হিলিয়ামের মাসের সঙ্গে ইকুয়াল। তাহলে দেখো এখানে প্রোটন কটা হয়ে যাচ্ছে? 1 1 1 1, টোটাল চারটে প্রোটন হয়ে যাচ্ছে। বাট হিলিয়ামে প্রোটন কটা আছে? দুটো। তার মানে নিশ্চয়ই আরও কোনো পার্টিকেল আছে অ্যাটমের ভিতরে। সেই নিয়ে এক্সপেরিমেন্ট চলতে চলতে আলটিমেট চ্যাডউইক 1932-তে নিউট্রন কণা আবিষ্কার করেন। তিনি কি করেছিলেন? একটা বেরিলিয়ামের থিন সেটকে, পাতলা একটা পাত নিয়েছিলেন, এই পাতলা পাতের উপরে আলফা পার্টিকেল দিয়ে আঘাত করেছিলেন। আলফা পার্টিকেল দিয়ে যখন এই বেরিলিয়াম পাতটাকে আঘাত করেন তখন এই বেরিলিয়াম পাত থেকে একটা অদৃশ্য রশ্মি নির্গত হয়। এই রশ্মির ওপরে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে এই রশ্মির কোনো কিন্তু ডিফ্লেকশন লক্ষ্য করা যায় না। সেখান থেকে প্রমাণিত হয় দিস রেজ ইজ নিউট্রাল। ফার্দার এক্সপেরিমেন্টটাকে বাড়ানোর জন্য এই নিউট্রাল রেকে একটা ওয়্যাক্সের ওপরে আঘাত করান। ওয়্যাক্স হচ্ছে মোম। যখনই এই রেটাকে দিয়ে এই ওয়্যাক্সের ওপর আঘাত করা হয় তখন এই ওয়্যাক্স থেকে কি নির্গত হয়? নির্গত হয় প্রোটন। তার মানে এই রেটা গিয়ে ওয়্যাক্সের অ্যাটমের পার্টিকেলগুলোকে আঘাত করছে এবং সেখান থেকে প্রোটন নির্গত করছে। সেখান থেকে এই কনক্লুশনে আসা যায় নিশ্চয়ই এই রের মাসটা প্রোটনের মাসের থেকে অনেক বেশি। এই যে রেটা আবিষ্কার হলো, এই রেটার নাম হলো নিউট্রন। সো মাস অফ নিউট্রন দ্যাট ইজ slightly greater than proton, that is 1.675 into 10 to the power minus 27 kg, and that is a neutral particle. আজকের লেসনে আমরা শিখলাম যে অ্যাটম কনসিস্ট অফ 3 সাব অ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সেই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ডিসকভারি সম্বন্ধেও আমরা সংক্ষিপ্ত ধারণা পেলাম। যদি লেকচারটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।